গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ। পড়ছিলাম সমরেশ মজুমদারের ভ্রমণ কাহিনী অন্যরকম ভ্রমণ। পড়ছি এর ৩য় পর্ব। কয়েক পা হাঁটতেই একটা পাব চোখে পড়ল। আমেরিকায় পাব খুব একটা চোখে পড়ে না। এখানে বারের ছড়াছড়ি, পাবলিক বার, সিঙ্গলস বার, ফ্যামিলি বার। বারের মাহাত্ম্য ইংল্যান্ড গেলে দেখা যায়। ভিতরে ঢুকে দেখলাম এটি আয়তনে বেশ ছোট। ৪ জন টেবিলে বসে গুলতানি মারছে। কাউন্টারের এপাশে লম্বা টুলে বসে আছে যে তার বয়স হয়েছে। শরীর খুবই শীর্ণ, কিন্তু সাজগোজের বাহার আছে। আমি ওর পাশের টুলে বসে কাউন্টারের ওপাশের লোকটিকে বিয়ার দিতে বললাম। পাশে বসার রোগা প্রৌঢ় বলল, ভয়ঙ্কর গরম পড়েছিল আজ, তাই না? মাথা নেড়ে হ্যাঁ বললাম। অভিজ্ঞতায় জানি এরকম জায়গায় মানুষ কথা বলার জন্য মুখিয়ে থাকে। তাদের কেউ ধান্দাবাজ, কেউ গপ্পিয়ে। এই প্রথম এলে? হ্যাঁ। সেই লস ভেগাস এখন আর নেই, এখন সবই কমার্শিয়াল। কোন দেশ? ইন্ডিয়া। ও ইন্ডিয়া, ল্যান্ড অফ তাজমহল, ইন্দিরা গান্ধী। গুড গুড। হাত বাড়ালো লোকটি। মাই নেম ইজ অ্যাডওয়ার্ড। আমি সমরেশ। ক্যান আই কল ইউ স্যাম? হেসে মাথা দুলালাম। বিয়ার চলবে? কিছু মনে করব না বলে গলা তুলল। জিমি, এই ভদ্রলোক আমাকে একটা বিয়ার অফার করেছেন, তুমি কি সেটা এনে দেবে? নির্লিপ্ত মুখে জিমি ওকে বিয়ার এনে দিল। বোতল থেকে কিছুটা গলায় ঢেলে অ্যাড জিজ্ঞাসা করল, কোথায় উঠেছ? নাম বলতে সে মাথা নাড়ল। গুড প্লেস। এখানে রাস্তাঘাটে ছিনতাই হয় না তো? ছিনতাই? পাগল, এই শহর পুলিশ চালায় না, তারা আছে, থাকবে। ক্যাসিনোর মালিকরা ট্যুরিস্টদের গায়ে একটু টাচ করতে দেবে না। বছর ২ আগে একটা উটকো ছিনতাইবাজ এসেছিল। একজন জাপানি মহিলার ব্যাগ ছিনতাই করেছিল। তিনি পুলিশের কাছে যাওয়ার আগে ছিনতাইবাজ গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছিল। এখানে তুমি সম্পূর্ণ নিরাপদ। একা এসেছ? হ্যাঁ। বান্ধবী পাওনি এখনো? চেষ্টা করিনি। খুব সাবধান, কার কি অসুখ আছে কে জানে। অ্যাড বলল, তুমি কি এখানেই থাকো? হ্যাঁ, সারাদিন ঘুমাই, ৮টার পর এখানে এসে বসি। সংসার? হাসল অ্যাড। ৪ বার বিয়ে করেছি, টেকেনি। সে কি? অ্যাড আঙুল কপালে বাজালো। ওর বিয়ার শেষ হয়ে গিয়েছিল। আরও গল্পের আশায় জিমকে বললাম ২টো বিয়ার দিতে। দ্বিতীয়টি গলায় ঢেলে অ্যাড বলল, ধন্যবাদ। আসলে কি জানো, আমার একটাও বিয়ে করা উচিত হয়নি। আমার স্বভাব হলো কারো সঙ্গে ২-৩ বছর থাকলেই বিরক্ত হয়ে উঠি। এরকম মানুষ স্বামী হিসেবে গ্রহণযোগ্য নয়। তোমার চলে কি করে, মানে প্রফেশন কি? আমি সিঙ্গার। রোজ রাত ১টা থেকে ৪টে পর্যন্ত সানস্ক্রিন ক্লাবে গান গাই। অ্যাড হাসল। ক্লাবটায় সারা রাত লোক থাকে? থাকে মানে? জন্মদিনের পোশাকের মেয়েদের দেখায় বলে ভিড় উপচে পড়ে। যাবে নাকি? $৩০ টিকিট। তুমি আমার গেস্ট বলে $15 ব্যবস্থা করে দিতে পারি। অ্যাড বলল, আজ নয়, আরেক রাতে যাব। এই সময় পাবে ঢুকলেন যিনি। তার বয়স ৩৫ থেকে ৪৫-এর মধ্যে। গায়ের রং জলপাইয়ের মতো। চিৎকার করলেন, হাই অ্যাড! অ্যাড ঘুরে তাকালো, হাসল। হাই ব্রিজিত। ব্রিজিত নামের মহিলা দৌড়ে এসে অ্যাডকে জড়িয়ে ধরে চকাস 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 করে ৪টে চুমু খেল। আই এম সো লাকি, তোমার দেখা পেলাম। চুম্বনমুক্ত হয়ে অ্যাড জিজ্ঞাসা করল, বহু বছর পরে দেখা হলো, এবার তুমি কোত্থেকে এলে? আলবারকুরকে। আচ্ছা। অ্যাড হাসল। তোমার বর্তমান স্বামী? অতীত হয়ে গিয়েছে। কোথায় উঠেছ এখানে এসে? কোথাও না, বাস থেকে নেমে সোজা তোমার কাছে এলাম। ভদ্রমহিলাকে লক্ষ্য করছিলাম। এখনও ওর ফিগার বেশ আকর্ষণীয়। বুকের অনেকটাই উন্মুক্ত থাকায় চোখ বেশিক্ষণ রাখা যাচ্ছে না। অ্যাড বলল, মিট মাই ফ্রেন্ড স্যাম, হি ইজ ফ্রম ইন্ডিয়া। ও, গ্ল্যাড টু মিট ইউ, ব্রিজিট। বুকে আঙুল ছোঁয়ালেন মহিলা। তারপরে ঘুরে দাঁড়ালেন অ্যাডের দিকে। নাও অ্যাড, প্রথমে আমাকে একটা থাকার জায়গা ঠিক করে দাও। তুমি নিশ্চয়ই আবার বিয়ে করেছ? না, তবে আমার ঘরে জায়গা নেই। তাহলে অন্য কোথাও? কতদিন থাকবে? কতদিন মানে এখানেই থাকব। সানসিল্কে আমাকে ঢুকিয়ে দিতে পারবে? সরি, ওখানে নতুন মেঘ আছে, খুব ভালো। তাহলে অন্য কোথাও? চেষ্টা করতে পারি। অ্যাড, তুমি বলেছিলে তোমার ৪টে বইয়ের মধ্যে আমি সবচেয়ে ভালো। কি বলনি তুমি? টেল মি।
হ্যাঁ, ঠিক তাই। স্যাম, ব্রিজিত আমার ফোর্থ ওয়াইফ ছিল। তখন খুব চমৎকার গাইতো। আমাকে সহ্য করতে না পেরে একটা স্প্যানিশ গিটারিস্টের সঙ্গে চলে গিয়েছিল। ঘড়ি দেখল অ্যাড। আমাকে উঠতে হবে। তাহলে আজ রাত্রে কোথায় থাকব? কোনো হোটেলে ঢুকে পড়ো। অসম্ভব। একসময় আমি এখানে। সেই সময়কার কথা ভাবো। আমি যদি গিয়ে কোনো হোটেলে রুম চাই, তাহলে আমার কোনো দর থাকবে? তাছাড়া আমার কাছে বেশি ডলার নেই। স্যাম, তুমি কতক্ষণ এখানে আছো? অ্যাড জিজ্ঞাসা করল। উঠব, আবার স্লট মেশিনে গিয়ে বসব। কতক্ষণ? ভোর পর্যন্ত। তাহলে তুমি আমার শেষ ডিভোর্সি স্ত্রীকে একটু উপকার করো। তুমি যখন তোমার ঘর আজ রাত্রে ব্যবহার করছো না, তখন ওকে ওখানে একটু ঘুমোতে দাও। আমি কাজ শেষ করে ওকে তুলে নিয়ে আসব। বাই। অ্যাড আমার উত্তর শোনার জন্য অপেক্ষা করল না। তার চলে যাওয়া দেখতে দেখতে ব্রিজিত বলল, লোকটা একই রকম রয়ে গেল। জাগে, আমি একটা হুইস্কি খাব। জিম হুইস্কি দিয়ে বলল, তুমি চাইলে আমার ঘরে থাকতে পারো, আর আধ ঘন্টার মধ্যে আমার ডিউটি শেষ হয়ে যাবে। ব্রিজিত কোনো জবাব না দিয়ে এক চুমুকে হুইস্কি শেষ করে বলল, অ্যাড কোথায়? বারে, অ্যাড যে বলে গেল। প্রচণ্ড অস্বস্তিতে পড়লাম। ঘর খালি থাকবে ঠিকই, কিন্তু ওই ঘরে আমার সুটকেসের ভেতরে যাবতীয় সম্পত্তি আছে। সম্পূর্ণ অচেনা ব্রিজিত যদি সেগুলো হাতিয়ে চলে যায়। তাছাড়া হোটেল কর্তৃপক্ষ তো আপত্তি করতে পারে। বিল মিটিয়ে রাস্তায় নামতেই ব্রিজিত আমার কুনুই ধরল। জিজ্ঞাসা করলাম, তোমার জিনিসপত্র? গ্রেহাউন্ড বাস স্টেশনের লকারে। মন্দ লাগছিল না। মধ্যরাতের লাস ভেগাসের ফুটপাতে তখন আনন্দিত মানুষের ভিড়ে ছটফট করছে। আমি একজন মধ্যবিত্ত বঙ্গ সন্তান হাঁটছি জলপাই রঙা সুন্দরীর শরীর ছুঁয়ে। বেশ মিষ্টি গন্ধ বের হচ্ছে ওর পোশাক থেকে। হাঁটতে হাঁটতে জিজ্ঞাসা করলাম, ব্রিজিত, তুমি কবার বিয়ে করেছ? 3 বার। তুমি? 1 বার। আমার ঠাকুরমার 1 বার বিয়ে হয়েছিল। 50 বছর একসঙ্গে ছিল ওরা। আসলে এখনকার পুরুষরা আগের মতো নয়। ঠাকুরদা যেমন ঠাকুরমাকে ভালোবাসতেন, তেমনি শাসনও করতেন। হেসে বললাম, তোমাকে কেউ যদি শাসন করে তুমি মেনে নেবে? যদি বুঝতে পারি সে খুব ভালোবাসে আমাকে, তাহলে নিশ্চয়ই মানব। ক্যাসিনোতে ঢুকে হোটেলের রিসিপশনে গিয়ে জানতে চাইলাম, এই ভদ্রমহিলাকে কি আজ রাত্রে আমার ঘর ব্যবহার করতে দিতে পারি? এখন রিসিপশনে পুরুষ এসেছেন। তিনি বললেন, আপনি ঘরে কাকে নিয়ে যাচ্ছেন তা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, তবে ঘর থেকে কোনো জিনিস চুরি হলে আপনাকে দায়ী করা হবে। ব্রিজিত শুনছিল। বলল, তুমি আমাকে সন্দেহ করছো? বললাম, না, আমি আইনটা জানতে চাইছি। থ্যাংক ইউ বলে সে হাঁটতে লাগল দরজার দিকে। একবারও পেছনে তাকালো না। রিসেপশনিস্ট বললেন, যেতে দিন, আপনি নিশ্চিন্তে ক্যাসিনো উপভোগ করতে পারবেন এখন, তাই না? লাস ভেগাস থেকে গ্রেহাউন্ডে চেপে আমেরিকার ভেতরে ঢুকছি। লক্ষ্য করলাম বাসটিতে বেশি মানুষ নেই। দুধারে বাতি চিরে বাসটি ছুটছে তো ছুটছে। সেই কৈশোর থেকে ইংরেজি টেক্সাস ছবি দেখার একটা ঝোঁক আমার আছে। পাথুরে পাহাড়, বালি, পাহাড়ের ফাঁক গলে ঘোড়ায় চেপে ছুটে যাচ্ছে নায়ক নায়িকাকে নিয়ে। পিছনে ধাওয়া করে আসছে 1 ডজন অশ্বারোহী। পরে শুনেছি হলিউডের ওইসব ছবির শুটিং হয় গ্র্যান্ড ক্যানিয়নে। আমার পরবর্তী গন্তব্য সেখানে। সেই 1903 সালে আমেরিকার তদানীন্তন প্রেসিডেন্ট রুজভেল্ট গ্র্যান্ড ক্যানিয়ন ঘুরে দেখার পর লিখেছিলেন, এর সৌন্দর্যের কোনো তুলনা নেই। একে ঠিক এরকম আপনাদের ছেলে মেয়ের জন্য রেখে দিন। তাদের ছেলেমেয়েরাও যেন এইরকমই দেখতে পায়। আগামীকালের সব মানুষের জন্য, যেন সবাই একে এই অবস্থায় দেখতে পায়। বলা হয় পৃথিবীর কোথাও গ্র্যান্ড ক্যানিয়নের মতো নৈঃশব্দ নেই। সময় যেন স্থির হয়ে থাকে সেখানে। পৃথিবীর অনেক জায়গায় খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে পাওয়া গেলেও ওখানে গেলে মনে হবে মৃত্যুর পরে অথবা অন্য কোনো নক্ষত্রেই সম্ভবত এরকম পৃথিবী দেখা যেতে পারে। ফ্ল্যাগস্ট্যাপে পৌঁছতে সন্ধ্যা হয়ে গেল। বাস স্টেশনে নেমেই বুঝলাম ঠান্ডা ভালোই। এই বাস চলে যাবে আলবারকুর্কের দিকে। আলবারকুর্কের শহরের কথা মনে আসতেই ব্রিজিতের কথা মনে পড়ল। এতদিন ওই শহরে মেয়েটা কি করছিল? গ্র্যান্ড ক্যানিয়নের দক্ষিণ দিকের অন্যতম শহর ফ্ল্যাগস্টাফ। খুব বড়সড় নয়, এই সন্ধ্যের ঠান্ডাতেই কুঁকড়ে আছে। মোটেলগুলি সাধারণত বাস স্টেশনের কাছাকাছি হয়। সুটকেস নিয়ে রাস্তায় পা দিলাম। একেবারে মানুষশূন্য রাস্তা। দুধারে দোতলা বাড়ির দরজা বন্ধ। কনকন হাওয়া বইছে। কয়েক ঘন্টার তফাতে কি বিপরীত আবহাওয়া। মিনিট 5 হাঁটতেই মোটেলের নিয়ন সাইন চোখে পড়ল। একটার নিচে লেখা $25 এ ডে।
পাশেরটায় $30 এ ডে। একটু হকচকিয়ে গেলাম। প্রায় কাছাকাছি দুটো মোটেল দুরকম অফার করছে কেন? লোকে তো সস্তার মোটেলেই যাবে। প্রবাদ বাক্য মনে এলো, সস্তার দুরবস্থা। $30 ঢুকে গেলাম। জানলাম ঘর আছে, একদিনের অগ্রিম দিতে হবে। খাতায় সই করে সেই ঘরে গেলাম। একতলার শেষ প্রান্তের ঘরটি বেশ সুন্দর। টিভি, রুম হিটার ইত্যাদি আছে। টয়লেট থেকে বেরিয়ে বিছানায় শুয়ে টিভির রিমোট টিপলাম। একটার পর একটা চ্যানেলে খবর হচ্ছে। কোথাও সোপ অপেরা, কোথাও কোনো ছবি নেই, লেখা ফুটছে এই চ্যানেলে ছবি দেখতে হলে $1 দিতে হবে। তারপরেই ছবির নাম দেখতে পেলাম। 6টা ছবি, কোনোটার $3, সবচেয়ে মূল্যবানটির $8, XXX 3X ইত্যাদি। দরজায় শব্দ হলো। দরজা খুলতে একটি বিপুল মোটা সাদা লোক বলল, স্যার, রাত্রে যদি কেউ নক করে তাহলে দয়া করে দরজা খুলবেন না। টেলিফোনে 0 টিপে ফ্রন্ট ডেস্কে চাইবেন, ওরা বলে দেবে দরজা খুলবেন কিনা। কেন? কদিন হলো একটা উৎপাত শুরু হয়েছে হোটেলগুলিতে। 3টে মেয়ে দল বেঁধে হানা দিচ্ছে সিঙ্গল ট্যুরিস্টদের ঘরে। ভাব জমিয়ে ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে জিনিসপত্র নিয়ে হাওয়া হচ্ছে। পুলিশ? পুলিশ চেষ্টা করছে, ধরা পড়ে যাবে যে কোনো দিন। সম্ভবত দিনের বেলায় ওরা একসঙ্গে থাকে না। শুনেছি ওরা খুব সেক্সি, কিন্তু সাবধানে থাকবেন। লোকটা চলে গেলে মনে হলো এর চেয়ে রোমান্টিক অভিজ্ঞতা আর হবে না। সুটকেস থেকে ডলার, ট্রাভেলার্স চেকের ব্যাগটা বের করে বিছানার নিচে গদির তলায় ঢুকিয়ে দিলাম। সদ্য আসা ট্যুরিস্ট ওখানে টাকা লুকোবে এ কথা নিশ্চয়ই ওরা ভাববে না। টিভি দেখতে ভালো লাগছিল না। আপাদমস্তক পোশাকে মুড়ে দরজায় কার্ড ঢুকিয়ে বদ্ধ করে বেরিয়ে এলাম হোটেল থেকে। এখনই যদি এই অবস্থা, ডিসেম্বর জানুয়ারিতে এখানে কি ঠান্ডা পড়বে কে জানে। শুনশান রাস্তা, ডাইনির চোখের মতো আলোগুলো জ্বলছে। হাঁটতে হাঁটতে বারের নিয়ন সাইন দেখতে পেয়ে সেদিকে পা বাড়ালাম। দরজা ঠেলতেই তামাকের গন্ধ ভক করে নাকে এলো। সেই সঙ্গে উত্তাপ, বার ভর্তি। সমবেত জনতা মুখ ঘুরিয়ে আমাকে দেখলেন। আমি ধীর পায়ে বার কাউন্টারের সামনে পৌঁছে টুল টেনে বসলাম। বারম্যান হাসি মুখে ঝুঁকে দাঁড়ালেন। এস জেন্টলম্যান, আই এম হ্যারি। বিদেশে একা বেড়াবার সময়, পান করার সময় আমি বিয়ার পছন্দ করি। যদিও জানি ওই বস্তুটি আমার ওজন বাড়াবে, কিন্তু কড়া পানীয় খাওয়ার ঝুঁকি নেওয়া খুবই বোকামি হয়ে দাঁড়ায়। বললাম, লোকাল বিয়ার। লোকাল? ও শিওর। একটা মাঝারি সাইজের গোল বোতল সামনে রাখলেন পুরো। মনে হচ্ছে তুমি ট্যুরিস্ট। হ্যাঁ, গ্র্যান্ড ক্যানিয়ন দেখতে এসেছি। গুড। বেশিরভাগ মানুষ এখানে আসে সকালে। ফ্রেড হার্ভে ট্রান্সপোর্টেশন কোম্পানির বাসে চেপে সাউথ ওয়েস্ট ক্যানিয়নের খানিকটা দেখে আর বিকেলে বেরিয়ে যায়। তোমার মনে হচ্ছে একটু বেশি দেখার ইচ্ছে আছে। বারম্যান কথা বলে যাচ্ছিল অন্যদের চাহিদা মেটাতে মেটাতে। আমি কোনো খবর না নিয়ে এসেছি। ওরা কোথায় নিয়ে যায়? দাঁড়াও। হাই জিনা, তুমি একটু এখানে আসবে? দেখলাম একজন প্রৌঢ়া দূরের টেবিলে আড্ডা মারছিলেন। হাত নেড়ে হাসি মুখে উঠে এসে বললেন, মনে হচ্ছে তুমি আমাকে একটা ফ্রি ড্রিঙ্ক দেবে। না, এই ভদ্রলোক ট্যুরিস্ট, আজ এখানে এসেছেন, তোমাদের কোম্পানি সম্পর্কে জানতে চান। আই মিন ট্যুরগুলো সম্পর্কে। ওকে জানাবে? জিনা তার মোটাসোটা শরীর ঘুরিয়ে আমাকে দেখলেন। যদিও আমি এখন ডিউটিতে নেই, তবু হ্যারির কথা শুনতে হচ্ছে। তুমি কোন দেশের লোক? ইন্ডিয়া। দেশটা কোথায়? এশিয়ায়। আমি কখনো নাম শুনিনি। হেসে বললাম, আমি ইন্ডিয়ান। ও নো, ডোন্ট সে দ্যাট। তুমি কি করে ইন্ডিয়ান হবে? ইন্ডিয়ানরা থাকে এই অ্যারিজোনাতে। ওদের তোমরা একসময় রেড ইন্ডিয়ান বলতে। পাসপোর্ট বের করে জিনাকে দেখালাম। ন্যাশনালিস্ট ইন্ডিয়ান। ভদ্রমহিলা যেন নিজের চোখে বিশ্বাস করতে পারছিলেন না। আরও কয়েকজনকে আমার পাসপোর্ট দেখিয়ে এলেন। পাসপোর্ট ফেরত দিয়ে জিজ্ঞাসা করলেন, ওই ইন্ডিয়ার দেশটা কোথায়? তুমি আফগানিস্তানের নাম শুনেছ? হ্যাঁ। চীন? হ্যাঁ। ওই দুটো দেশের মাঝখানে ইন্ডিয়া এবং পাকিস্তান। পাকিস্তান ইন্ডিয়ার পাশেই? এই নামটা আমি শুনেছি। একজন, না মনে পড়ছে না। জাগে, তুমি কোথায় উঠেছ? মোটেলের নাম বললাম। মাথা নেড়ে জিনা বলল, এখানে এসে তুমি ভালো করেছ। ক্যানিয়নের কি দেখতে চাও তা আগে তোমাকে ঠিক করে নিতে হবে। ফ্রেড হার্ভে কোম্পানি রোজ 7 রকমের ট্যুর অপারেট করে। সবগুলি নিলে তোমাকে কয়েকটা দিন থাকতে হবে। প্রথম ট্যুরটার নাম দি হার্মিও রোড ট্যুর। রোজ সকাল 9:30 আর 2:30 সময় বাস ছাড়ে। ট্যুরটা 2 ঘন্টার। ওল্ড লগন রোড ধরে 8 মাইল গিয়ে গ্র্যান্ড ক্যানিয়নের ভিতরে পৌঁছে যায়। ব্রাইট অ্যাঞ্জেলস হাইকিং, মিডল ট্রেইল, কলোরাডো নদী দেখিয়ে হারমিটস রেস্টে গিয়ে থামে। ওই হারমিটস রেস্ট বাড়িটি 1914 সালে
মেনিজেন কোল্ডার তৈরি করেছিলেন। হাসলেন জিনা। ইউনিক বিল্ডিং অফ নেটিভ স্টোন। দ্বিতীয় ট্যুরটির নাম দ্য ডেজার্ট ভিউ ট্যুর। 3.5 ঘন্টা ধরে 52 মাইল ব্যাপী যা কিছু সব ট্যুরিস্টদের দেখানো হয়। এই ট্যুর মরুভূমির অপূর্ব দৃশ্য বা গ্র্যান্ড ক্যানিয়ন গ্রাম থেকে 25 মাইল দূরে দেখানো হয়। এছাড়া আছে কম্বিনেশন ট্যুর, সানসেট ট্যুর, মনুমেন্ট ভ্যালি এক্সপেডিশন, দি স্মুথ ওয়াটার রিভার রেফট এক্সকারশন, দি অ্যানশিয়েন্ট ওয়ান্স। শুনতে শুনতে সবকিছু গুলিয়ে যাচ্ছিল। বললাম, আমি যদি এই সব ট্যুর যা নিজে একা একা ঘুরে দেখতে চাই, রেন্টে কার থেকে গাড়ি ভাড়া করে চলে যাও। কিন্তু আমার তো এদেশে গাড়ি চালাবার লাইসেন্স নেই। আমার কথা শুনে জিনা একটু ভাবলেন। দেখি কি করতে পারি। এবার আমি ওকে বিয়ার অফার করলাম। জিনা হাসলেন। তাহলে তুমি আমাদের টেবিলে আসতে পারো। 3 জন বসেছিল টেবিলের 3 পাশে। একজন বৃদ্ধ, আরেকজন বৃদ্ধা, তৃতীয় জনকে যুবক বলা যেতে পারে। 40-এর কাছে হলেও শরীরটা বেশ পেটা। জিনা তাদের সঙ্গে আলাপ করিয়ে দিলেন। ওর বাবা মা আর স্বামী। চমকে উঠলাম। জিনার মোটাসোটা প্রৌঢ়ত্ব বলছে তার বয়স 50-এর ওপরে। কিন্তু কৌতূহলী হওয়া যে মূর্খামি হবে তা জানা থাকায় চুপ করে হাত মেলালাম। 5 চা বিয়ার এসে গেল। ওরা নিজেদের গ্লাস ওপরে তুলে আমার স্বাস্থ্য ভালো থাকার প্রার্থনা করল। জিনা বললেন, বাবা ক্যানিয়নকে খুব ভালোভাবে চেনেন। বৃদ্ধা হাত নাড়লেন। অসম্ভব। ক্যানিয়নকে চেনা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। সেই পাহাড়ের ক্লিফগুলো, বালির ঝড়, ভয়ঙ্কর নদী ক্রমাগত চরিত্র বদলায়। তাছাড়া যারা ক্যানিয়নকে ওপর ওপর দেখে আসে অর্ধেকটা দেখে। ওর ভিতরের চরিত্রটা অনেক বেশি রহস্যময়। একটানা কথাগুলি বলেই বৃদ্ধ চুপ করে গেলেন। জিনা বললেন, কাল সকালে আমাদের স্টেশনে চলে এসো। যে কোনো লোক হদিশ বলে দেবে। রাত হচ্ছিল। উঠবুটবো করছিলাম। এই সময় বাড়ি ঢুকল যে মেয়েটি, সে অবলীলায় টেক্সাস ছবির নায়িকা হতে পারে। মেয়েটি সোজা চলে এলো আমাদের টেবিলে। তারপর চকাশ চকাশ করে বৃদ্ধ বৃদ্ধা এবং জিনার গালে চুমু খেল। জিনার স্বামীর দিকে তাকিয়ে বলল, হাই। স্বামী জবাব দিল, হাই। তুই আজ আসছি বলে তো ফোন করিসনি? জিনা বলল, হঠাৎই ছুটি পেয়ে এসেছি। বাড়ি বন্ধ বলে সুটকেসটা বারান্দার কোণে রেখে এসেছি। একটা চেয়ার টেনে নিয়ে বসল মেয়েটি। জিনা আমার দিকে তাকিয়ে হাসল। আমার মেয়ে উইকেন্ড বার্গে চাকরি করে। তোমার নামটা কি যেন? সমরেশ বলতে গিয়ে স্যাম বললাম, ওর সুবিধের জন্যে। জিনা মেয়ের দিকে তাকালেন। লিন, হি ইজ স্যাম, ট্যুরিস্ট, কামিং ফ্রম ইন্ডিয়া। ইন্ডিয়া? লিন আমার দিকে তাকালো। রবিশঙ্কর, দ্য মিউজিশিয়ান? আমি মাথা নাড়লাম, হ্যাঁ। তারপর উঠে গুড নাইট বলে বেরিয়ে এলাম। আমাদের দেশের যে কোনো শিক্ষিত মানুষ পৃথিবীর অনেক কিছু জানেন। মনে হয় এরা নিজেদের বাইরে কোনো কিছুর খবর রাখার প্রয়োজন মনে করে না। নিস্তব্ধ রাস্তা দিয়ে হেঁটে আসতে খুব নার্ভাস হয়ে পড়েছিলাম। নিজের পায়ের শব্দ ছাড়া কোনো আওয়াজ নেই। শেষ পর্যন্ত মোটেলের নিয়ন সাইন চোখে পড়ায় স্বস্তি এলো। স্বস্তির সঙ্গে খিদে। মোটেলের একপাশে ফাস্টফুডের দোকান দেখে সেটাই ঢুকলাম। এখন সব বন্ধ হয়ে গিয়েছে। শুধু চিকেন স্যান্ডউইচ ছাড়া কিছুই পাওয়া যাবে না। তাই কিনে ঘরে ঢুকলাম। স্যান্ডউইচের সঙ্গে জল নিতে টিভির চ্যানেল ঘোরাতে ঘোরাতে একটি লোকাল চ্যানেলে আটকে গেলাম। গ্র্যান্ড ক্যানিয়ন কিভাবে তৈরি হয়েছিল তা বর্ণনা করা হচ্ছে। পৃথিবী যখন একটু একটু করে ঠান্ডা হলো, তখন আগ্নেয়গিরির লাভা জমে জমে অদ্ভুত আকৃতি নিয়েছিল এই অঞ্চলে। কোটি বছর লেগে গিয়েছিল তাদের গরমে। কিন্তু এখনকার ক্যানিয়ন তৈরি হয়েছে 6 মিলিয়ন বছরে। এখনকার ক্যানিয়ন তৈরি হয়েছে কলোরাডো নদী দিয়ে বয়ে আসা লাভার সেডিমেন্ট এবং অন্যান্য পদার্থ থেকে। জল এবং বাতাস তাকে ক্রমশ ভয়ঙ্কর চেহারা দিয়েছিল। এই পাথরে ভয়ঙ্কর সৌন্দর্য তারই পরিণতি। পণ্ডিতরা বলেন 11,000 বছর আগে পালিও ইন্ডিয়ানরা প্রথম এখানে আস্তানা গাড়ে। ওই পালিও সংস্কৃতি থেকেই আর্কাইক সংস্কৃতির জন্ম। ক্যানিয়নের হৃৎপিণ্ড হল কলোরাডো নদী। এর দৈর্ঘ্য 1800 মাইল। নদীটি নাব্য নয়। মাঝে মাঝে বিশাল পাথর নদীর স্রোতকে 25 মাইল গতি দিয়েছে। ঝড় উঠলে পাথরে পাহাড়ে ধাক্কা লাগা হাওয়ার শব্দে উত্তাল হয়ে ওঠে নদী। ভয়ঙ্কর দেখায় তখন। কি কি দেখার আছে ক্যানিয়নে? মার্বেল জর্জ, ট্রাভেলস ফলস, ফ্যান্টম র্যাঞ্চ, টিউসিয়ান রুইন, ব্রাইট অ্যাঞ্জেল ট্রেইল, সাউথ কাইবার ট্রেইল, হারমিট ট্রেইল, আর মনে রাখতে পারিনি। পরের দিন সকালে ঘুম থেকে উঠে তৈরি হতে 8টা বেজে গেল। মোটেলের বিল চুকিয়ে সুটকেসটা ওদের অফিসে রেখে ফ্রেড হারভে ট্রান্সপোর্টেশন কোম্পানির হদিশ জেনে নিয়ে রাস্তায় পা ফেললাম।
একটু শীতশীত ভাব, রোদ ওঠেনি, তবে রাস্তায় এখন বেশ মানুষ দেখতে পাচ্ছি। ফ্ল্যাগস্টাফে বাস টার্মিনালের কাছাকাছি যেতেই চোখে পড়ল সাইনবোর্ড, হোপি বাস লাইন্স, ট্রান্সপোর্টেশন টু গ্র্যান্ড ক্যানিয়ন ফ্রম ফ্ল্যাগস্টাফ। দাঁড়িয়ে ভাবছি, এমন সময় কানে এলো, হাই স্যাম। মুখ ফিরিয়ে দেখি লিন এগিয়ে আসছে। হাই লিন, হাসলাম। ক্যানিয়নে যাচ্ছেন? সেরকম ইচ্ছে আছে। গুড, ঘুরে আসুন। আমার অবশ্য হাতে কোনো কাজ নেই, আপনার সঙ্গে গিয়ে 10:30টার সিনেমাটা দেখতে পারি। ঘাড় বেঁকিয়ে মাথা নোয়াল সে। সিনেমা? এর মধ্যে সিনেমা এলো কি করে? মাই গড, আপনি দেখছি কিছুই জানেন না। টিকিট কেটেছেন? না। যান কেটে নিন, আমাকে সবাই চেনে, টিকিট লাগে না আমার। টিকিট কেটে বাসে উঠলাম। লিন আমার পাশে বসেছে। ছোট বাস, অল্প সময় ভর্তি হয়ে গেল। লিন বলল, আপনি গ্র্যান্ড ক্যানিয়ন আইম্যাক্সের নাম নিশ্চয় শুনেছেন, শোনেননি? ওখানে ওয়ার্ক সার্জেন্ট মোশন পিকচার সিস্টেম আছে। এখন যে ছবিটা দেখানো হচ্ছে তার নাম গ্র্যান্ড ক্যানিয়ন দ্য হিডেন সিক্রেটস। শুনেছি দারুণ ছবি হয়েছে। ওরা বলেন আইম্যাক্স হলো 1 নম্বর আকর্ষণ। একেবারে নির্জন জায়গায় বিশাল জায়গা নিয়ে তৈরি আইম্যাক্স প্রেক্ষাগৃহে শুধু সিনেমা নয়, রেস্টুরেন্ট থেকে যাবতীয় প্রমোদের ব্যবস্থা রয়েছে। গ্র্যান্ড ক্যানিয়ন আইম্যাক্স থিয়েটারের ফিল্ম প্রোডাকশনের দায়িত্বে ছিলেন একাডেমি পুরস্কারপ্রাপ্ত কিথ ম্যারিল, সঙ্গীতে বিল কস্চি। 70 ফুটের পর্দা, 6 ট্র্যাকের ডলবি সাউন্ড সিস্টেমে ছবি দেখানো হয়। মাত্র 34 মিনিটে গ্র্যান্ড ক্যানিয়নকে আবিষ্কার করার যে আনন্দ, তার কোনো তুলনা নেই। এত বড় পর্দায় যখন কলোরাডো নদী ঝাঁপিয়ে পড়ছে, তখন মনে হচ্ছিল যে আমাকে ভাসিয়ে নিয়ে যাবে। ক্যানিয়নের পাহাড়ি খাদ, তার ক্লিফ, ভয়ঙ্কর বাতাস, ধুলোর ঝড়, সাহসী অভিযাত্রীদের নৌকোর পাগলামি, কি নেই ছবিটায়। বাইরে বেরিয়ে এলে লিনকে ধন্যবাদ জানালাম। সে না বললে হয়তো এই অভিজ্ঞতা আমার হতো না। লিন জিজ্ঞাসা করল, আপনি কোন ট্যুরটা নেবেন? ফাঁপড়ে পড়লাম। এটা দেখি না ওটা দেখি। শেষ পর্যন্ত ওকেই জিজ্ঞাসা করলাম। লিন বলল, আপনি যদি আর 5টা ট্যুরিস্টের মতো সবকিছুর উপর চোখ বুলিয়ে আসতে চান, তাহলে এক ধরনের ব্যাপার হবে। আর যদি শুধু একটি জায়গায় দিনটা কাটাতে চান, তাহলে একটি জায়গায় দিনটা কাটাতে চাই। ওকে থামিয়ে দিলাম। একটু আগে ছবিতে যা দেখলাম, এত কাছে গিয়ে নিশ্চয়ই দেখতে পাব না। তাই কার্তিক না হয়ে গণেশ হওয়াই ভালো। মানে? অবাক হয়ে তাকাল লিন। হেসে বললাম, কিছু না। তাহলে ছবিটা দেখার পর নেশা চেপেছে, চলুন আপনার সঙ্গে দিনটা কাটাই। আমার সঙ্গে? আমি আনন্দিত হলাম। আপত্তি আছে? আমি হাত ধুয়ে বসে আছি আর তুমি জিজ্ঞাসা করছো খাবো কি না। কথাটার মানে বুঝতে পেরে হো হো করে হাসল লিন। হাসি থামালে গম্ভীর মুখে বললাম, তবে ওই একটা দিন, তার বেশি কাটাতে চেয়েও না। ও হকচকিয়ে গেল। কেন? তার বেশি আমার সহ্য হবে না। মাই গড, তুমি কি জানো আমি একটু কৃপা করব এই আশায় কত ছেলে বসে আছে? ওরা তোমার কথা শুনলে পাগল ভাববে। ভাবুক, কিন্তু আমি সত্যিকারের পাগল হতে চাই না। ওকে, লেটস গো টু দ্য গ্র্যান্ড ক্যানিয়ন ভিলেজ। হঠাৎ মনে হলো ভিলেজে গেলে মানুষ দেখা যাবে। এখানকার মানুষ, যাদের ব্রিটিশরা বলতো রেড ইন্ডিয়ান, এখন বলা হয় আমেরিকান নেটিভ। পাথুরে পাহাড়ি পথ, ধুলো উঠছে মাঝে মাঝে। চারপাশের প্রকৃতি বড় রুক্ষ। আমার পাশে দীর্ঘ সঙ্গিনী সুন্দরী বসে চিউঙ্গাম চিবিয়ে যাচ্ছে। হঠাৎ মনে হতেই জিজ্ঞাসা করলাম, তুমি কি রোজ স্নান করো? শুতে যাওয়ার আগে স্নান না করলে আমার ঘুম আসে না, তবে আমি 2বার আন্ডারগার্মেন্টস চেঞ্জ করি। কেন? এস্কিমো মেয়েরা কখনো স্নান করে না, বললাম। ইন্ডিয়ান মেয়েরা, তোমার দেশের মেয়েরা? ওরা তো স্নানের ওপরেই আছে। সে কি? আমার দেশের মেয়েদের শরীর খুব পবিত্র, কারণ তারা নোংরা জমতে দেয় না। জলের তো অভাব নেই। তাই বলো। সে আবার চোখ বন্ধ করল, চোয়াল নাড়তে লাগল। গ্র্যান্ড ক্যানিয়ন ভিলেজ সম্পর্কে বলা হয়, জায়গাটা শুধু ট্যুরিজমের কেন্দ্রবিন্দু নয়, ইতিহাসের স্মৃতি চারপাশে ছড়ানো। আমরা যেখানে নামলাম সেখানে যেন ইতিহাস শতাব্দীর আগে এসে থেমে গিয়েছে। লিনা দেখালো, ওইটি হল গোপী হাউস, ওপাশে এল্টোভার হোটেল। দোকানগুলি দেখলাম। আমেরিকার আদিবাসীদের হাতের কাজ সাজিয়ে রাখা হয়েছে। এই আদিবাসীদের ইন্ডিয়ান পরিচিতি কি করে হল, তার সদুত্তর পাওয়া গেল না। পিক ভিউতে পৌঁছে আরেকটা ধাক্কা খেলাম। সিমেন্টের দেওয়ালে সামনের পাহাড়ের মানচিত্র আঁকা রয়েছে। কোন চূড়ার কি নাম, কত উচ্চতা। অবাক হয়ে দেখলাম পাশাপাশি 3টি চূড়া, শিবা, রামা, কৃষ্ণা। অবশ্যই এই নামকরণের সঙ্গে আমেরিকার আদিবাসীদের কোনো সংযোগ নেই। হয়তো ভারতপ্রেমিক কোনো আমেরিকান নামকরণ করেছেন।
লীনা জিজ্ঞাসা করল, তোমার খিদে পায়নি? বললাম, পেয়েছে, কিন্তু আমেরিকান নেটিভদের খাবার খাবো। ও খুব মজা পেল। তারপর খুঁজে বের করা হলো একটা রেস্টুরেন্ট। এখন ওরা মাথায় পালকের মুকুট পরে না, অন্তত ওখানে তো নেই, কিন্তু মুখের ফোলা ফোলা ভাব, কিছুটা মঙ্গোলিয়ান ধাঁচ, নিজস্বতা দিয়েছে। রেস্টুরেন্টের চেহারা সেই টেক্সাস ছবির মতো, যেখানে যে কোনো মুহূর্তে গুলি চলতে পারে। কোমরে অ্যাপ্রন বাঁধা একজন বয়স্কা মহিলা এগিয়ে আসতে বললাম, বিয়ার? চীনের বিয়ার না লোকাল বিয়ার? প্রশ্ন শুনে লিনের দিকে তাকালাম। সে চোখ মারল। লোকাল। মহিলা চলে গেলে লিন বলল, খেয়ে দেখো, মজা পাবে। বাংলাদেশের বন্ধুরা সুস্বাদু খাবার খেয়ে বলে, খুব মজা পাইলাম। এই মেয়েটি ফান শব্দটি ব্যবহার করল। আমরা মজা পাই না, ভালো লাগে। কালচেরঙা খাটো বোতলে বিয়ার এলো। কোনো গ্লাস সঙ্গে আনেননি মহিলা। লিন বলল, বোতল থেকে সরাসরি গলায় ঢেলে মুখ বিকৃত করো। তারপর বলল, আহ, দারুণ। অল্প মুখে নিলাম। বৎখত গন্ধ। গিলতে গিয়ে বুঝলাম কেন লিন মুখ বিকৃত করেছিল। কিন্তু তারপরেই শরীরে বেশ আরাম ছড়িয়ে পড়ল। তৃতীয়বারের চুমুকে জ্বলুনি নেই। ততক্ষণে অর্ডার দিয়ে দিয়েছে লিন। মিক্সড ভেজিটেবল, ভেড়ার মাংসের রোস্ট আর রুটি। বললাম, ওদের ফুড হ্যাবিট তাহলে আলাদা নয়? শুনেছি এখানে খরগোশ বা হরিণের মাংস পাওয়া যেত। এখন সরকার সেগুলি বিক্রি করতে নিষেধ করায় আমরা বঞ্চিত হচ্ছি। বোতল শেষ হয়ে যেতে আমি আবার আনতে বললাম। খাবার আসার আগেই বিয়ার এসে গেল। দ্বিতীয় বোতল শেষ হতে বুঝলাম শরীর আলগা হয়েছে। খাবার এলো। এক প্লেট ভাত, অনেকটা মাংস, পোড়া পোড়া, এক বাটি সবজি, শুধুই সেদ্ধ করে নুন ছড়ানো। দেখলাম অনেকটা মাংস চিবিয়ে লিন এক চামচ ভাত মুখে দিচ্ছে। পোড়া পোড়া চেহারা হলেও মাংস তুলতুলে নরম। সবজি খেতে পারলাম না। $24 দক্ষিণা দিয়ে রাস্তায় বের হতেই লিন বলল, আমার শরীরটা কিরকম লাগছে, গা গুলোচ্ছে, আই নিড রেস্ট। কি করি? দেখলাম ওর দাঁড়াতে কষ্ট হচ্ছে, টলছে। সামনে একটা হোটেল দেখে ওকে নিয়ে গেলাম। ঘর পাওয়া গেল। দরজা খুলতেই দৌড়ে গেল লিন। বেসিনে ঢেলে দিল, পেটে যাচ্ছিল। তারপর মুখে জল দিয়ে চিত হয়ে শুয়ে পড়ল বিছানায়। আমি জিজ্ঞাসা করলাম, আর ইউ ওকে? চোখ বন্ধ করে পড়ে রইল সে, সাড়া দিল না। ডাক্তার ডেকে আনবো? মাথা নাড়ল, না। ওকে ঘুমোতে দিয়ে দরজা ভেজিয়ে বাইরে এলাম। হঠাৎ মনে হল ওই ব্যাপারটা আমার ক্ষেত্রেও ঘটতে পারে। বিয়ার এত কড়া যে শরীরে প্রতিক্রিয়া তৈরি করেই চলেছে। তবু খানিকটা হাঁটাহাঁটি করলাম। একটা মিউজিয়ামে ঢুকে আমেরিকান নেটিভদের ব্যবহৃত সেকালের অস্ত্র, তাদের হাতের কাজ ইত্যাদি দেখলাম। গ্র্যান্ড ক্যানিয়ন আবিষ্কৃত হয়েছে 1540 সালে। স্প্যানিশ অভিযাত্রী গার্সিয়া লোপেজ জি কার্ডিনাস সেই আবিষ্কারক। অর্থাৎ 500 বছরও হয়নি। তার অনেক অনেক পরে আমেরিকার জন্ম। এলডোরাডোর কথা মনে এলো। সোনার সন্ধানে ছুটে এসেছিল ইউরোপীয় লোভী মানুষেরা। টেক্সাস থেকে অ্যারিজোনা, আমেরিকার পশ্চিমাঞ্চলে মাটির তলায় সোনা রয়েছে। যাও, তুলে নিয়ে বড়লোক হয়ে যাও। সেই সোনার খোঁজে এসে কত মানুষ মরে গিয়েছে এখানে। আদিবাসীদের সঙ্গে তাদের লড়াই হয়েছে। মোটেলে ফিরে এলাম। ঘরের দরজা ভেজিয়ে দিয়ে গিয়েছিলাম, সেটা এখনো বন্ধ। চাপ দিতে খুলে গেল। বিছানায় লিন নেই, ঘরেও না। সর্বনাশ, মেয়েটা গেল কোথায়? আরও অসুস্থ হয়ে পড়েছিল নাকি? ভাবলাম ফ্রন্ট ডেস্কে গিয়ে খোঁজ নেই। তখনই চোখে পড়ল ওর জিন্স, জুতো, জামা টেবিলের উপর স্তূপীকৃত। টয়লেটের দিকে তাকালাম। দরজা বন্ধ। জলের শব্দ হচ্ছিল। সেটা বন্ধ হল। তার মানে ও স্নান করছে এবং অসুস্থ নয়। কিন্তু জামা প্যান্ট ভিতরে নিয়ে যায়নি কেন? আমার এখানে থাকা শোভন নয় মনে করে পা বাড়াতে যেতেই দরজা খুলে গেল। হাই! দেখলাম লিন তোয়ালে দিয়ে চুল মুছছে। এবং কি দেখলাম! কোণারকের সেই সুন্দরী পাথুরে নায়িকাও এর পাশে কিছু না। কোমরে এবং ঊর্ধ্বাঙ্গে 2 চিলতে অন্তর্বাসের আড়াল ছাড়া ওর দীর্ঘ শরীরের গঠন দেখলে কুম্ভকর্ণ 1 মিনিটও ঘুমোতে পারত না। এখন অনেক ফ্রেশ লাগছে। হঠাৎ যে কি হয়ে গেল, তোমাকে খুব বিপদে ফেলে দিয়েছিলাম না? মাথায় তোয়ালে ঘষতে ঘষতে লিন আয়নার সামনে গিয়ে দাঁড়াল। আমার শ্বাস কি বন্ধ হয়ে গিয়েছে? শরীরের সব রক্ত যেন শিরা ছিঁড়ে বেরিয়ে আসতে চাইছে। ও কি ভাবছে আমাকে? আমি কি পুরুষ নই? এই খাট, টেবিল চেয়ারের মতো প্রাণহীন আসবাব। এই বেশে আমার সামনে স্বচ্ছন্দে দাঁড়াতেও ওর বিন্দুমাত্র সংকোচ হচ্ছে না। কারণ বোধ হয় আমাকে মানুষ হিসেবে পাত্তাই দিচ্ছে না। স্যাম, তোমাদের দেশের মেয়েরা কি আমার থেকেও সুন্দরী? হাসতে চেষ্টা করলাম।
বোধহয়। বোধহয় কেন? আমি তাদের কাউকে এই পোশাকে দেখিনি। আমাকে দেখে কেমন লাগছে তোমার? সে আয়নায় আমাকে দেখল। খুব ভালো। আমি আজ অনেকক্ষণ ধরে স্নান করেছি। গুড। তোয়ালেটা রেখে দিয়ে লিন জিজ্ঞেস করল, তাহলে আমি প্যান্ট পরে নিতে পারি? নিশ্চয়ই। সে পোশাক পরল। পড়তে পড়তে বলল, ওই সেকেন্ড বিয়ারটা খেয়ে বিপদে পড়লাম। তুমি দেখছি ঠিকই আছো। আসলে আমি অকেশনালি মদ খাই, আর আমাদের বিয়ারে অ্যালকোহলের পরিমাণ এত কম থাকে যে ওকে মদ বলাই উচিত নয়। কটা বাজে? জুতোয় পা গুলিয়ে দিয়ে জিজ্ঞাসা করল লিন। বললাম, চলো এবার আমরা কড়া কফি খাব। আমরা বাইরে বেরিয়ে এলাম। হোটেলের ভিতরেই কফি কর্নার আছে। দুটো কফি নিয়ে মুখোমুখি বসলাম। লিন জিজ্ঞাসা করল, তোমার তো ওই ভিলেজটাও ভালো করে দেখা হলো না। কদিন আছো? কালই চলে যাব। সে কি ক্যানিয়ন দেখবে না? যতটুকু দেখেছি তাই যথেষ্ট। আমার জন্য তোমার দিনটা নষ্ট হল না। তোমার বদলে আমার শরীরও অসুস্থ হতে পারত। হঠাৎ লিন বলল, তোমার মতো লোকের সঙ্গে আমার আগে কখনো আলাপ হয়নি। কিরকম? আমার পরিচিত যে কোনো ছেলে আজ আমাকে রেপ করত, না করলে আমি তাকে করতাম। কিন্তু তোমার বেলা সেটা হলো না। এই পোশাকে আমাকে দেখে কোনো ছেলে ছেড়ে দেবে এ আমি ভাবতেই পারছি না। তুমি আমাকে ছুঁয়েও দেখলে না। আমার কোনো চাহিদাই তোমার কাছে ওই মুহূর্তে ছিল না। আমি এতই মূল্যহীন? দেখো, তোমাকে আমি ভালো করে চিনি না। আমাদের মধ্যে সেই সম্পর্ক তৈরি হয়নি। আমি এগিয়ে গেলে তুমি ফিরিয়ে দিতে পারতে, সেটাই স্বাভাবিক ছিল। আমি তোমাকে অপমান করতে চাইনি। করলে আমি তোমাকে রিফিউজ করতাম, তাতে আমার সম্মান বাঁচত। তুমি মনে করো না আমাকে জড়িয়ে ধরলেই আমি শুতে রাজি হতাম, কিন্তু এতদিন মনে মনে যে গর্ব লালন করেছি সেটা চির ধরত না। অনেক ধন্যবাদ। লিনের কথাগুলি শুনে নিজেকে অপরাধী বলে মনে হচ্ছিল। শেষ পর্যন্ত বলেই ফেললাম কথাটা। শুনে সে অবাক হল। সত্যি? হ্যাঁ, ওই অবস্থায় তোমাকে দেখলে ঈশ্বরেরও ধ্যান ভেঙে যাবে। আমি তো সামান্য একটা মানুষ। আমাদের পৌরাণিক কাহিনীতে আছে, সাধু সন্ন্যাসীদের সামনে এসে স্বর্গের সুন্দরী নর্তকীরা নাচলেই তাদের ধ্যান ভেঙে যেত, এবং কেউ কেউ বাচ্চার মাও হয়ে যেতেন। একজন ভগবান চিনতে না পেরে নিজের মেয়েকে ধর্ষণ করতে ছুটেছিলেন। তিনি তোমাকে দেখলে যে কি করতেন কে জানে। সেই ভগবানের কোনো নাম আছে? হ্যাঁ, শিব, যার নামে একটা চূড়ার নামকরণ করা হয়েছে এখানে। আচ্ছা, কিন্তু তোমাদের কজন ভগবান আছেন? অনেক, তবে তারা এই কলিকালে পৃথিবীতে আসেন না। কেন? আমি ঠিক জানি না। হয়তো এলে যদি অসুখে পড়ে যান। অসুখ? তুমি কি এইডসের কথা বলছ? শুনেছি আগের কালে এইডস ছিল না। তাহলে তোমাদের ভগবানও এইডসের ভয় পান? তোমাদের ভগবান পান না? বোধহয় না, কারণ আমাদের ভগবান যদি কিছু করেন তা আমাদের চোখের আড়ালে। সত্যি কথা বলতে কি, তিনি মেয়েদের এড়িয়ে চলেন। তার ছেলে জিসাস সব কজন সেন্ট পুরুষ, মেয়েদের কোনো জায়গা নেই সেখানে। আচমকা মুখ ফেরাল সে। স্যাম, তুমি অসুখের ভয় পাওনি তো? তখন ওসব ভয় ছিল না। ধন্যবাদ। তবে তোমার জেনে রাখা দরকার আমি অসুখ মুক্ত। আমিও। ঘড়ি দেখলাম। ফিরতে চাও? ওঠা যাক। ফ্ল্যাগস্ট্যাপে পৌঁছতে সন্ধে হয়ে গেল। বাস থেকে নেমে আমি লিনের হাত ধরলাম। তোমাকে অজস্র ধন্যবাদ। কেন? আমার গ্র্যান্ড ক্যানিয়নে আসা সার্থক হয়েছে। এই প্রকৃতি তার ভয়ঙ্কর সৌন্দর্য নিয়ে চিরকাল থাকবে। লক্ষ লক্ষ লোক দেখেছে এবং দেখবে, কিন্তু আজ ওখানে গিয়ে আমি যে স্মৃতি সঞ্চয় করলাম তা কেউ পায়নি, পাবে না। এই প্রথম লিনের মুখে রক্ত জমতে দেখলাম। ঠোঁটটা কাঁপল। তারপরেই ওর চোখের কোণ চিকচিক করে উঠল। তুমি খুব ভালো। ফ্রেশ হয়ে রাত্রে চলে এসো বাড়ি। আমি তোমার জন্য অপেক্ষা করব। সেই রাতে গ্রেহাউন্ড বাসের নরম সিটে বসে চলে গিয়েছিলাম ফ্ল্যাগস্টাফ ছেড়ে। শুনছিলেন সমরেশ মজুমদারের একটি ভ্রমণ কাহিনী, অন্যরকম ভ্রমণ। পড়ছিলাম এর তৃতীয় পর্ব। ভ্রমণ কাহিনীটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। ভালো লাগলে একটি লাইক করবেন, চাইলে শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।